আসসালামু আলাইকুম। আমা কফি প্রেজেন্টস টার্নিং পয়েন্টে সকলকে আমন্ত্রণ। একটা ম্যাচ হারলেই যেমন সবকিছু শেষ হয়ে যায় না, ঠিক তেমনিভাবে ভুলগুলোকেও উপেক্ষা করা যায় না। এই ভিডিওটা যখন আমরা শ্যুট করছি তখন বৃষ্টির কারণে খেলা বন্ধ আছে। অস্ট্রেলিয়া ১০০ রানে ২ উইকেট, ১২তম ওভারের খেলা চলছে। এর মধ্যেও এখন পর্যন্ত সাকিব আল হাসান বোলিংয়ে আসেন নাই। তানজিম হাসান সাকিবকে মাত্র ১ ওভার বোলিং করানো হয়েছে। এই জায়গাগুলো কিন্তু অনেক প্রশ্নের উদ্রেক করে। প্রথমত, ডেভিড ওয়ার্নার ক্রিজে আছেন দেখে সাকিব আল হাসান বোলিং করতে আসছেন না, সেটা আমরা ধরে নিতেই পারি। বাট দ্য ফ্যাক্ট ইজ, ডেভিড ওয়ার্নারের এগেইনস্টে সাকিব আল হাসান এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-20 এবং ঘরোয়া টি-20 বা আইপিএল মিলিয়ে ৪ বার ডেভিড ওয়ার্নারকে তিনি আউট করেছেন। যদিও ওয়ার্নারের এগেইনস্টে সাকিব আল হাসান এক্সপেন্সিভ হয়েছেন, আন্তর্জাতিক টি-20তে খুব বেশি এক্সপেন্সিভ না, তবে ঘরোয়া টি-20তে আইপিএলে তিনি এক্সপেন্সিভ হয়েছেন। বাট সাকিব আল হাসান ডেভিড ওয়ার্নারের উইকেট নিয়েছেন। অন্যদিকে ওয়ার্নারের যেটা আলটিমেটলি উইক গেট, গতকাল আমরা একটা পরিসংখ্যান দেখাচ্ছিলাম আপনাদেরকে, একটা গ্রাফিক্স কার্ড দেখাচ্ছিলাম, আউটসাইড অফ স্টাম্প বলগুলোর এগেনস্টে ড্রাইভিং স্লটে বল দিলে ওয়ার্নার কিন্তু চান্স দিয়েছিলেন এবং সেই চান্সটা তানজিম হাসান সাকিবের বলে দেওয়া হয়েছিল। তাওহিদ হৃদয় ক্যাচটাকে ধরতে পারেন না এবং অনেক ইভেন্টে আপনি যখন ডেভিড ওয়ার্নারের মতো ব্যাটারের ক্যাচ ধরতে পারবেন না, তার মানে ম্যাচ সেখানে সত্যিকারের অর্থে থাকে না। এখন তানজিম হাসান সাকিবকে পরবর্তী সময় আর কন্টিনিউ করানো হয় নাই। শেখ মেহেদী ভালো বোলিং করে গেছেন একটা দিক থেকে, টু বি ভেরি অনেস্ট, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে তাসকিন ভ্যারিয়েশন দিতে পারেননি। আমরা অস্ট্রেলিয়ান পেসারদেরকে দেখেছি তারা ভ্যারিয়েশনটা ব্যবহার করেছেন। নাও, ব্যাটিং নিয়ে আসলে সবচাইতে বড় কথা বলার জায়গা আছে এবং সেটা সাকিব আল হাসানকে কেন্দ্র করেই অনেক বড় কথা বলার জায়গা আছে। সাকিব ২০১৯ সালের ব্যাটিং স্টান্সে পায়ের দিক থেকে সেদিকে ফেরত গেছেন। একটা বিষয় উল্লেখযোগ্য, খেয়াল করে দেখবেন যে সাকিব ব্যাটটাকে সবসময় একেবারে শুরু থেকেই উঁচু করে ধরে রাখছেন। এখন এই উঁচু করে ধরে রাখা মানে অফসাইড ওরিয়েন্টেড শট খেলার জন্য সাকিব আল হাসান বেশি চেষ্টা করছেন। খেয়াল করে দেখবেন নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচটাতে সাকিবকে অনেক বেশি আউটসাইড অফ স্ট্যাম্প বল দেওয়া হয়েছিল, অনেক বেশি রুম সাকিবকে দেওয়া হয়েছিল এবং ওই স্ট্যান্সে সাকিব আল হাসান আউটসাইড অফ স্ট্যাম্প, ড্রাইভিং স্লটের বল বা কাট করার বলগুলো অফ স্ট্যাম্পের বাইরের যে জোনটা, যেটা একদম তার জন্য কমফোর্ট জোন ছিল, তিনি শট নেগোশিয়েট করেছেন এবং ম্যাক্সিমাম নাম্বার অফ শটস তিনি ওই জোন দিয়ে খেলেছেন। তবে সাকিবের এই চোখের সমস্যার কারণে সাকিবকে যে রেকটিফিকেশনগুলো করতে হচ্ছে, এগুলো কিন্তু ক্লোজ থাকে না, ওপেন হয়ে যায়। অস্ট্রেলিয়া টিমের কাছে পুরোপুরি ওপেন হয়ে গেছে। অস্ট্রেলিয়া আজকে খেয়াল করে দেখেন সাকিবকে একটা বলও কাট করার বা অফ স্ট্যাম্পের বাইরে ড্রাইভ করার জন্য বল দেয় নাই, একটা বলও না। আপনারা ঠিক এই মুহূর্তে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, একদম কম্পেয়ার করলেই বুঝতে পারবেন যে নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচে সাকিবকে প্রচুর পরিমাণে কাট করার বল, কাভার ড্রাইভ করার বল দেওয়া হয়েছে। এই ম্যাচে সাকিব আল হাসানকে একটাও কাট করার বা কাভার ড্রাইভ করার বল দেওয়া হয়নি, সব দেওয়া হয়েছে মিডল অ্যান্ড লেগ করিডোরে। সো আলটিমেটলি সাকিব যে তার ওই চোখের প্রবলেমটাকে কেন্দ্র করে ব্যাটিং স্টান্সে বারবার পরিবর্তন আনছেন এবং ব্যাকলিফটের পরিবর্তনটা সবচেয়ে উল্লেখযোগ্য, যেটার কারণে এর আগের দিন তিনি রান পেয়েছেন। নেদারল্যান্ডসের বোলাররা অফ স্ট্যাম্পের বাইরে বল করেছেন, অস্ট্রেলিয়া সেটাকে ধরেছে, গবেষণা করেছে, অ্যানালাইসিস করেছে, আজকে সাকিবকে একটা বল অফ স্ট্যাম্পের বাইরে দেয়নি। সো দিস ইজ দ্য থিং, যেগুলো আসলে সত্যিকার অর্থে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত সাকিব আল হাসান স্ট্রাগল করতেই থাকবেন। গুড টু সি শান্ত আজকে রান পেয়েছেন, টু বি ভেরি অনেস্ট। বাতাসের যে ব্যবহারটা, আমরা একটা ভিডিও করছিলাম, ওই ভিডিওতে বলেছিলাম যে বাতাসের ব্যবহারটা জানতে হবে। আজকে শান্ত বাতাসের ফরে একটা ছক্কা মেরেছে, একটা চার মেরেছে, দুইটা চার মেরেছে। ইনফ্যাক্ট বাতাসের ফরে শান্ত একটা ছক্কা মেরেছে, দুইটা চার মেরেছে। তাওহিদ হৃদয় বাতাসের ফরে দুইটা চার মেরেছে, দুইটা ছক্কা মেরেছে। এটা একটা পজিটিভ সাইনের জায়গা যে হ্যাঁ, বাংলাদেশের ব্যাটাররা এই অ্যানালাইসিসটা বা এই ক্যালকুলেশনটা করা শুরু করেছে। কিন্তু লিটন কুমার দাস ইনিশিয়ালি যে ইন্টেন্টটা নিয়ে ব্যাটিং করেছেন, ওই ইন্টেন্টটা টি-20 ক্রিকেটে এই ধরনের কন্ডিশনে বা এই ধরনের উইকেটে ইনিশিয়ালি যেরকম বোলিং হচ্ছিল নতুন বলে, আরেকটু অ্যাগ্রেসিভ ইন্টেন্টে যদি লিটন কুমার দাস খেলতে পারতেন, সেক্ষেত্রে অথবা উইকেট যাওয়ার একটা পসিবিলিটির জায়গাটা ডেফিনেটলি থাকতো। শান্ত শুরু থেকে আজকে অ্যাগ্রেসিভ ইন্টেন্টে ব্যাটিং করেছেন, বাট একটা পর্যায়ে যখন তার পার্টনার স্লো হয়ে গেছেন, ওই সময়টা আমার কাছে মনে হয় যে আলটিমেটলি শান্তকেও একটু খোলসের ভেতরে ঢুকে যেতে হয়েছে। আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। তবে রিশাদকে উপরে ওঠানোর যে গ্যামলিংটা, সেটা আজকের ম্যাচে দরকার ছিল কিনা আমি জানি না, কারণ একটা ৫৮ রানের পার্টনারশিপ হয়েছে। ৫৮ রানের পার্টনারশিপের পর আমার কাছে মনে হয় যে তাওহিদ হৃদয়কে আপনার ম্যাক্সিমাম নাম্বার অফ ওভার্স খেলতে দেওয়াটা উচিত। হ্যাঁ, রিশাদকে যে কারণে পাঠানো হয়েছে, কারণ জ্যাম্পা যেদিক থেকে বোলিং করছিলেন ওই প্রান্তটাতে আসলে এগেইনস্ট দ্য উইন্ড বা বাতাসের বিপরীত দিকে। সো রিশাদের রিচটা বেটার, ওই রিচ বেটার দেখে রিশাদ বড় ছক্কা মারতে পারবেন বা ডিস্টেন্স ক্লিয়ার করতে পারবেন, এটা একটা চিন্তা ছিল। হয়তো বা এটাকে যদি সাকসেসফুল হতো টিম, সেক্ষেত্রে আমরা বাহবা দিতাম। বাট আমার কাছে কেন যেন মনে হয়েছে, মানে আমি যদি টিম ম্যানেজমেন্টের পার্ট থাকতাম, আমি হয়তো বা হৃদয়কে দিয়ে কন্টিনিউ করতাম ওই জায়গাটা। তবে এই ডিসিশনটাও আসলে খারাপ ডিসিশন ছিল না, ওই সময় রিশাদকে কন্টিনিউ করানোটা বা রিশাদকে সে সময়
প্রমোট করাটা, এটা যদি লেগে যেত আমরা তখন বলতাম যে ওয়েল খুব ভালো ডিসিশন। ডেফিনেটলি ওই সময়টা জ্যাম্পা এগেইনস্ট দ্য উইন্ড তিনি তার লেগ সাইডের জায়গাটা ছিল, সো ওই জায়গাটায় এগেইনস্ট দ্য উইন্ড খেলার জন্যই রিশাদকে মূলত নামানো হয়েছিল এবং তিনি ম্যাক্সওয়েলের বল আউট হয়ে গেছেন, পারেন নাই, সেটা একটা বিষয় রয়েছে। তবে আমার কাছে মনে হয় যে টি-20 ক্রিকেটে আসলে ব্যাটিং নিয়ে কথা বলতে চাইলে এই টাইপের উইকেটে এটা তো অনেক ডিটেইল আলাপ আলোচনার ব্যাপার, এটা অন্তত আরও 2-3 বছর ব্যাপী একটা পরিকল্পনা করতে হবে। কারণ সত্যিকার অর্থে আমরা যে প্ল্যানে টি-20 খেলে এসেছি বা যে প্ল্যানে আমরা টি-20 সেট আপ সাজিয়েছি, আমাদের 130-140 স্ট্রাইক রেটের ব্যাটার আছে, 160-80 স্ট্রাইক রেটের ব্যাটার তৈরি করতে হবে এবং এটা সময় সাপেক্ষ ব্যাপার। এটার জন্য আসলে যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেগুলো আবার পুরনো সেই সিস্টেমের কথা, সেই সিস্টেমের কথা আসলে বলে লাভ নেই, প্রচুর বলেছি। আরেকটা ডোমেস্টিক টি-20 কম্পিটিশন এইচপি বা বাংলাদেশ টাইগার্স, সেখানে আলাদা করে টি-20 স্কিল প্র্যাকটিসের জায়গা, আলাদা করে টি-20 জন্য পাওয়ার হিটিংয়ের ওই জুলিয়ান উডের মতো কোচদেরকে ইনকর্পোরেট করা, অনেক ব্যাপার রয়েছে যেগুলো নিয়ে প্রচুর আলোচনা করেছে। আমার কাছে মনে হয় যেগুলো নিয়ে আলোচনা করার তেমন কিছু নেই। এই পার্টিকুলার ম্যাচে যেসব জায়গায় ভুল ছিল আমার কাছে মনে হয় যে 140-এর পরও সেটাকে একটা টাফ ফাইট দেওয়া যেত। ওয়ার্নারের ক্যাচটা নেওয়ার পর তানজিম সাকিবকে যদি আরেকটু কন্টিনিউ করানো যেত এবং তাসকিন যদি ভ্যারিয়েশন ব্যবহার করতে পারতেন, আমার কাছে মনে হয় যে বোলার ব্যাটারদের উইক জোন অনুযায়ী বোলিং করার জায়গাটাতে একটু বাংলাদেশ পিছিয়ে ছিল এবং আজকেই ক্যাচটা ছাড়তে হয়েছে। ক্যাচ এফিসিয়েন্সি এত ভালো, আজকেই ক্যাচটা ছাড়তে হয়েছে। আর সর্বোপরি সাকিব আল হাসানের সমস্যাটার একটা স্থায়ী সমাধান দরকার। আমি একটা ইন ডিটেল ভিডিও করব, সেই ভিডিওতে হয়তো বা বাকি ডিটেলটা আপনাদেরকে জানাতে পারবো, বাট এটার একটা স্থায়ী সমাধান অবশ্যই হওয়া উচিত আমার কাছে মনে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।